আর এটাই মূলত তাদের সাথে হয়েছিল। আর তাদের মধ্যে যেহেতু কেউ মারা যায়নি, সেহেতু তারা সবাই ডিসিশন নেয় ব্যাপারটা যতদূর গড়িয়েছে ততটুক পর্যন্তই থাকবে, এর বেশি কোনো পুলিশ কেস কিংবা ইনভেস্টিগেশন করা হবে না। সেদিনের মতো সেই ঘটনার সমাপ্তি সেখানেই ঘটে। আর এমনটাই যে ঘটবে মায়া আগে থেকে শিওর ছিল, সবকিছু আগে থেকে প্ল্যান করে ভেবে রেখেছিল সে। মায়ার সবচেয়ে বড় গুণের মধ্যে একটি হলো সে কোনো কিছু করার আগে সবসময় এটা ভাবে যে কাজটা করার আগে কি ছিল আর করার পর কি হবে। আর যদি হুট করে কিছু করেও ফেলে তবে পরে কখনোই নিজের কাজের পরিণামের কথা ভেবে ভীত হয় না। তবে এই মায়া এইসব ব্যাপার নিয়ে ভাবছে না, সে ভাবছে সিক্তকে নিয়ে। কয়েক মাসে সিক্ত অনেক গোয়েন্দাগিরি করেছে তার পুরো চৌধুরী পরিবারের উপর। সেদিনের পর সিক্ত আরো সতর্ক হয়ে গিয়েছিল যেন মায়া এই ব্যাপারে না জানতে পারে, কিন্তু সবকিছুই জানে সে, তবে চুপ করে রয়েছে। সিক্ত তার পারমিশন নিয়ে শুধু 2-1টা কাজ করে, বাকি সব সে মায়াকে না জানিয়ে করছে। এদিকে সিক্ত আবার উল্টো গেম খেলছে। মায়া ভাবছে সিক্ত তার পিঠ পিছে যা যা করছে তা তো সবকিছু জেনেই যাচ্ছে, কিন্তু না, মায়া আসলে ততটুকু জানছে যা সিক্ত তাকে জানতে দিচ্ছে। সিক্ত ভালো করে জানে সে কিছু করলে মায়া নিশ্চয় চুপ করে থাকবে না, সব খবর সে কোনো না কোনো ভাবে জানতেই পারবে। তাই সিক্ত প্ল্যান করে যে সবকিছু ব্যাপারে সে মায়াকে জানিয়ে করবে, আর কিছু জিনিস সে মায়াকে বলবে না, বরং বিষয়টাকে এমন ভাবে সাজাবে যেন মায়া সেগুলোকে নিজে বের করে, তাহলে সে মূল বিষয়ের প্রতি আর কোনো সন্দেহ করবে না। এভাবে এক প্রকার চোরের উপর বাটপাড়ি টাইপের কর্মকাণ্ড চালাচ্ছে তারা। তবে মায়া যে সব বিষয় নিজে থেকে জানতে পারছে তাতে সে অনেকটা ক্ষিপ্ত হচ্ছে সিক্তর উপর। সে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তার পরিবার নিয়ে এতদিন ধরে খাটাখাটি করা তার মোটেও পছন্দ হচ্ছে না। তবে এখন সে চুপ থাকারই সিদ্ধান্ত নিয়েছে। সেও দেখতে চায় জল আসলে কতদূর গড়াতে পারে। অনেকটা ঘোরের মাঝে থাকায় হঠাৎই তার চোখের সামনে আটকে যায়। সে দেখতে পায় সিক্ত আসছে, হয়তোবা তার কাছে আসছে, কিন্তু হঠাৎই তার মাঝে হওয়া অনুভূতির কোনো কারণই সে খুঁজে পাচ্ছে না। চারপাশে মৃদু ঠান্ডা বাতাস বইছে, যার দরুনে বড় বড় গাছের পাতাগুলো মনের আনন্দে দুলছে। আহ, কি আনন্দ না আজ তাদের! কয়েকদিনের রৌদ্রময় পৃথিবীতে শীতল ছায়ার আভাস দেখা মিলছে, যা মানুষ কিংবা প্রাণী সকলের জন্য অনেক স্বস্তিকর। ভার্সিটির প্রথম ক্লাসগুলো সিক্ত করেনি। জিম থেকে সোজা বাসায় না গিয়ে অন্য কোনো কাজে চলে গিয়েছিল সে। সিক্ত এখন আগের চেয়ে অনেকটা পাংচুয়াল হয়েছে, যদিও সে আগে থেকে ফিটফাট স্বভাবের, কিন্তু তার মধ্যে বাজে স্বভাবের অংশটাই যেন বেশি ছিল। ঠিক সময়ে খাওয়া দাওয়া, ঘুমানো কিংবা ঘুম থেকে ওঠা, কোনো কিছু সে করত না। কিন্তু কয়েক মাস মায়ের আশেপাশে থেকে থেকে যেন অনেকটা পরিবর্তন এসেছে তার মাঝে। শুধু সে না, সাদাফার সিক্তর দেখা দেখে এখন তিহানও তাদের মতো ভোরবেলা ঘুম থেকে ওঠে। এরপর 3 জনে মিলে চলে যায় জিমে। নিত্যদিনের মতো আজকেও এই নিয়মাবর্তিতার খেলাপ করেনি কেউ। সকাল সকাল ঘুম থেকে উঠে 3 জনে চলে গিয়েছিল জিমে। এরপর তিহান আর সাদাফ 1 ঘন্টা এক্সারসাইজ করে বাসায় ফিরলেও সিক্ত যায়নি। এমনিতে অন্যান্য দিনগুলোতে সাদাফ আর তিহান সাধারণত 1 ঘন্টা জিম করে, আর সিক্ত প্রায় 2 ঘন্টার বেশি। তবে তারা ভার্সিটিতে সবসময় একসাথে যায়। কিন্তু সিক্ত যখন তাদের বলে আজ তার কাজ রয়েছে তাই ভার্সিটিতে যাবে না, তাই তারাও আর কোনো তেমন প্রশ্ন করে না। সাদাফ আর তিহান আগে বাসায় ফিরে রেডি হয়ে ভার্সিটিতে চলে যায়। এদিকে সিক্ত আরো প্রায় 2.5 ঘন্টা জিম করে, বাসায় গিয়ে গোসল করে তারপর রেডি হয়ে এই মাত্র ভার্সিটিতে আসলো। বড়লোক কিংবা উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে হলে যা হয়, ক্লাস করুক কিংবা না করুক, তাদের কখনো এসব নিয়ে জবাবদিহি করতে হয় না। তবে এর অন্য কারণও রয়েছে। সিক্ত গত 1 সপ্তাহ ধরে শহরের বাহিরে ছিল কোনো এক কাজের জন্য। কাল মধ্যরাতে বাসায় ফিরে, যা সাদাফরা আগে থেকে জানতো, কিন্তু মায়া জানতো না। আজ সকালে সাদাফ জিমে যেতে বারণ করলেও সিক্ত জোর করে যায়। আর সিক্ত যখন বলে সে আজ ক্লাস করবে না, তো তারা দুজন ভেবে নেয় ও হয়তো ক্লান্ত, তাই আর কিছু বলে না। বাহিরে কাজের জন্য ছোটাছুটি করলেও কয়েক মাসে নিজের শরীর প্রতি অনেক যত্নশীল হয়েছে সে। এদিকে ভার্সিটির সবার পাশাপাশি সানায়া, হিমা আর মায়ের মাঝে প্রশ্ন জেগেছে যে হঠাৎ এই 3 বন্ধুর এত পরিবর্তনের জন্য উঠে পড়ার কারণটা কি। অন্যদের এসব বিষয়ে নানা আগ্রহ থাকলেও মায়ের এসবে কিছু যায় আসে না। তবে মায়ের কাছে তিহান আর সাদাফের বিষয়টা পরিষ্কার, অর্থাৎ তিহান আগে থেকে এমন মেয়েদের কাছে আকর্ষণীয় হওয়াটাই তার কাজকর্মের মাঝে পড়ে, আর সাদাফের বিষয়টা না হয় সানায়ার জন্য। কিন্তু সিক্তর কাহিনীটা কি? মায়া যতটুকু সিক্তকে দেখছে তার কখনোই মনে হয়নি সিক্ত নিজের সৌন্দর্য নিয়ে মাতামাতি করে। সে সব সময় যেমন আছে তেমনই থাকার চেষ্টা করে, কিন্তু মেয়েরা তার এই স্বাভাবিক থাকার মাঝে আকর্ষণ খুঁজে আকর্ষিত হয়।
আর এখন যেখানে জিম ডায়েট করে নিজের বিশ্ব সুন্দর বানানোর চেষ্টা করছে, এতে তো মেয়েরা এখন সিক্তর ওপর উষ্ঠা খেয়ে পড়বে। মায়া কথাটা মনে মনে তাচ্ছিল্য করেই বলছিল, আর সাথে সিক্তকে ব্যঙ্গ করে বলছিল, ভাব দেখায় গায়ে পড়া মেয়ে নাকি তার পছন্দ না, আর এদিকে মেয়েরা কিভাবে উষ্টা খেয়ে তার উপর পড়বে এই পরিকল্পনাতেই দেখি সারা দিন ব্যস্ত থাকে। এখন মধু যদি যে কোনো জায়গায় পড়ে থাকে তাহলে মৌমাছি না পচা মাছি তো গায়ে এসে পড়বেই, আর তখন দোষ মধুর হবে না বরং মাছির। যত সব। সিক্তর বর্তমান চালচলন দেখে কয়েকদিন আগে মায়া কথাটা সিক্তকে উদ্দেশ্য করে মনে মনে বলেছিল, কিন্তু কেন বলেছিল কে জানে। এরপর আর এসব নিয়ে তার মাঝে কোনো ইন্টারেস্ট নেই। বিষয়গুলো সে দেখেও না দেখার ভান করে। সিক্ত যা ইচ্ছে তাই করুক, তাতে তার কি, শুধু তার অন্তত ব্যক্তিগত বিষয়ে নাক না গলালি হলো। আর সবচেয়ে বড় বিষয় হলো, গত 1.5 সপ্তাহ ধরে একবারও মায়া সিক্তর সাক্ষাৎ হয়নি। সিক্ত প্রথম 2-3 দিন সারাদিন এই কাজ ওই কাজ করে বাইরে কাটিয়ে দিয়েছে, আর মায়া সামনে একবারও পড়েনি। আর গত 1 সপ্তাহ ধরে তো শহরের বাইরেই। অন্যদিকে এই 1.5 সপ্তাহ সিক্ত একবারও ভার্সিটিতে আসেনি। মায়াও জানে না সিক্ত কবে আসবে ভার্সিটিতে, কিংবা আর কতদিন পর তার সাথে সিক্তর দেখা হবে। রাতে সিক্ত শহরে ফিরলো এই খবর মায়া জানে না, কিন্তু সাদাফ, সানেয়া, তিহান কিংবা হিমা সবাই এই বিষয়টা জানলেও মায়া কাউকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি। এখন মূল ঘটনা হচ্ছে, মায়ের হঠাৎ দূর থেকে আগমনরত সিক্তর দিকে তাকে দৃষ্টি আবদ্ধ হওয়ার কারণ কি। সিক্ত এই মাত্রই তার বাসা থেকে গোসল সেরে রেডি হয়ে মার্সিডিজ ব্ল্যাক এন্ড হোয়াইট কারটা নিয়ে ভার্সিটিতে ঢুকেছে। সে কারটা পার্কিং করে ক্যাম্পাসের দিকে আসছিল। যখন থেকে ভার্সিটিতে সিক্তর কারটা ঢুকেছে, তখন থেকে ক্যাম্পাসের সবার নজর সেই কারের ভেতরে বসে থাকা ব্যক্তিটির দিকে। এমনিতেই সবাই জানতো কারটা সিক্তর, তাই গাড়িটা করে সিক্তই আসবে। আর যখন কারের জানালা গ্লাসের কিছু ফাঁকা অংশ দিয়ে সবাই সিক্তকে অস্পষ্ট হলেও দেখতে পেল, তাতে তারা শিওর হয়ে নিল এটাই সিক্ত। কিন্তু এদিকে সাদাফরা দূরে গাছের নিচে বসে যে গোল মিটিং বসিয়েছে, তাতে এদিকে কে গেল আর কে আসলো তাদের কোনো হুঁশই নেই। আর মায়া গেটের উল্টো দিকে থাকায় এবং কাজ আর চিন্তা ভাবনার মাঝে থাকায় এসব দেখার সময় পায়নি। কিন্তু এদিকে বাকি সব ক্যাম্পাসের ছেলে মেয়েদের অবস্থা যেন বেহাল। পুরো 1.5 সপ্তাহ কেউই সিক্তকে দেখতে পায়নি, আর এই পুরো সময়টাই যেন তাদের কাছে কয়েক যুগ মনে হয়েছে। যদিও তাদের কাউকে সিক্ত পাত্তা দেয় না, আর এটা তারা ভালো করে জানলেও তারা সিক্তকে নিয়ে স্বপ্ন দেখা আর বন্ধ করতে পারে না। তাদের সবার একটাই আশা, সিক্ত যেন শুধু তাদেরই হয়। পুরো এক ভার্সিটি এই সিক্ত আর রাফসানের উপর ক্রাশ খেয়ে পড়ে থাকে। রাফসানের দেখা বিশেষ পরীক্ষা কিংবা বিশেষ দিনগুলো ছাড়া কখনো মেলে না দেখে সবাই তাকে ভুলতেই বসেছে। আর রাফসান ভার্সিটিতে এলে কোন দিক দিয়ে যায় আর কোন দিক দিয়ে আসে সেটাই কেউ বুঝতে পারে না। এমনিতে রাফসান আর কয়েক মাস পর ভার্সিটি থেকে চলে যাবে, তাই বেশিরভাগই এখন আর তাকে নিয়ে স্বপ্ন দেখাটা বন্ধ করে দিয়েছে। আর বাকি যারা ছিল তারা এখন সিক্ত নিত্য নতুন রূপে আকৃষ্ট হয়ে হৃদয় হরণে কুপকাত। এখন ছেলেরাও সিক্তকে নিজেদের আইডল ভাবা শুরু করেছে। সিক্তর কারণে এখন তাদের কোনো মেয়েই পাত্তা দেয় না। যাদের কাছে যায় তারাই বলে, আগে সিক্ত ভাইয়ের মতো হয়ে এসো। এখন তাদের মাথায় এটা ঢুকে গিয়েছে যে সিক্তর মতো হতে পারলে মেয়েরা তাদের পাত্তা দিবে, নয়তো না। আজ 1.5 সপ্তাহ পর যখন সিক্তর দুর্দান্ত আকর্ষণীয় লোকে সবার অবস্থা যেখানে বেহাল, সেখানে সিক্ত বন্ধুদের কারোরই কোনো দেখা না পেয়ে সিক্ত প্রথমে অবাক হয়ে মুচকি হাসলো, কিন্তু কালো মাস্কের আদলে তা কেউই দেখলো না। এদিকে সিক্তর দর্শনে যতই সবার অবস্থা বেহাল হোক না কেন, সিক্তর ধারের কাছেও কোনো মেয়ে ঘেঁষার সাহসটুকুও নেই। আর এখন তো তাসিয়া আর জেসিয়াও সিক্তর আশেপাশে ঘেঁষতে ভয় পায়। সবার মতো তারাও দূর থেকে শুধু সিক্তকে দেখে যাচ্ছে আর তাকে পাওয়ার নেশাতে কাতরাচ্ছে, কিন্তু সিক্তকে ছুঁয়ে দেখার সাধ্য কারণ নেই। সাদাফ আর তিহানকে যেহেতু সিক্ত বলেছে আজ সে আসবে না, তাই তাদের দুজনের মাথাতেই নেই যে সিক্ত আজ ভার্সিটিতে আসতে পারে। তারা আরামসে তাদের গোপন প্ল্যান বানিয়ে যাচ্ছে। এদিকে সিক্তর পেশেন্সের যেন লাগাম ছাড়া অবস্থা হয়েছে। এই 1.5 সপ্তাহে সিক্ত এত পরিবর্তন হয়েছে নাকি কেউ তাকে এতদিন দেখেনি বলে তাদের এমনটা মনে হচ্ছে, তা কেউ বুঝতে পারছে না। সিক্ত একটু দূরে খেয়াল করতে সাদাফ আর মায়ের দেখা পেল। সিক্ত পুরো ফুল অ্যাটিটিউড নিয়ে আশেপাশে কারো দিকে না তাকিয়ে কিংবা তাদের পুরো গ্রাহ্য না করে বিন্দাস মুটে সাদাফের দিকে এগোতে লাগলো। কিন্তু হঠাৎই তার কেমন অদ্ভুত লাগলো। পুরো স্টাইল নিয়ে সিক্ত ব্ল্যাক কালারের সানগ্লাসটা একটু ঠিক করে দেখলো। ওদের মাঝে সবাই থাকলেও মায়া নেই। মাথা না ঘুরিয়ে শুধুমাত্র সানগ্লাসের আদল থেকে চোখ ঘুরিয়ে দেখলো কিছুটা দূরে মায়া একাই বসে বসে কাগজ ফাইল নিয়ে কে যেন করছে।
কিন্তু মায়া আর সাদাফরা এভাবে আলাদা কেন হয়ে আছে সেটার কারণ ঠিক বুঝতে পারল না। পরে ভাবলো মায়াই হয়তো কাজ করছে, তাই আর ওদের সাথে যায়নি। হঠাৎ কে যেন ভেবে সিক্ত বাঁকা হাসি হাসলো। তবে সিক্ত সাদাফের দিকে এগোলেও আর সেখানে গেল না, বরং কৌশলে তাদের পিছন দিয়ে পাশ কাটিয়ে মায়ের দিকে চলে গেল, যাতে সাদাফরাও তাকে না দেখতে পায়। এমনিতে তারা যেভাবে গল্প করছে তাতে তাদের পেছন থেকে যদি সব কথা কেউ শুনেও ফেলে তাও হয়তো তারা বুঝতে পারবে না। এদিকে মায়া তার কাজে ব্যস্ত, আর ভাবনা চিন্তার মাঝে যখনই সামনে তাকালো তখন তার নজরে সিক্ত পড়ে। আর তাকে দেখেই মূলত হঠাৎ থমকে গিয়েছে মায়া। এর যথেষ্ট কারণও যে রয়েছে। সিক্ত পুরো স্টাইল, অ্যাটিটিউড আর পশনেসের সাথে মায়ের দিকে হেঁটে হাসছে। গায়ে একটা কফি কালারের টি শার্ট পরা, টি শার্ট যেন সিক্তর জিম করা বডির সাথে এটোসেটো ভাবে রয়েছে। হাতের মাসালগুলো ফুলে উঠেছে, ফর্সা ত্বকের আদলে মাসালগুলোতে নীল বর্ণের শিরাগুলো স্পর্শ দৃশ্যমান। আর মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতার মধ্যে এটা অন্যতম বলা চলে। মায়া যতই নিজেকে শক্ত রাখুক কিংবা অন্য মেয়েদের থেকে নিজেকে আলাদা রাখুক, দিন শেষে সেও একটা মেয়ে, এটা তো মিথ্যে নয়। সবসময় নিজের অনুভূতিগুলোকে কন্ট্রোল করে রাখলেও দিন শেষে কোনো না কোনো কিছুতে তার দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। মায়ের মাথায় অনেক কিছু ঘুরছে, তবে সে মনে মনে সিক্তকে ব্যঙ্গ করলো, বলল, আরো বানাও বডি, আর একটু হলে তো টি শার্টটাই ফেটে যাবে। বডি বানাও ভালো কথা, কিন্তু এত টাইট টি শার্ট পরার মানে কি, যাতে সবার সামনে টি শার্টটা ফেটে যায়? আবার নিজেই নিজেকে চুপ করাচ্ছে, অথচ এখনো তার চোখ সিক্তর দিক থেকে সরেনি। আবার মায়া যখনই নিজেকে একটু কন্ট্রোল করবার চেষ্টা করছে তখনই সিক্ত পুরো স্টাইল নিয়ে বাম হাত দিয়ে মুখ থেকে কালো মাস্কটা খুলে অফ হোয়াইট কালারের প্যান্টের পকেটে রাখলো। মায়া যেন আরেক দফায় থমকে গেল। ফর্সা গালটা ক্লিন শেপ করা, খুব স্টাইল করে ছোট ছোট করে দাড়িগুলো কাটা। অনেকে ভাবে ছেলেদের সৌন্দর্য হয়তো ক্লিন শেপ করলে লাগে, কিন্তু না, ছেলেদের আসল সৌন্দর্য দাড়িতে, সেটা ছোট হোক কিংবা বড়। মায়ের কাছে ছোট সে খোঁচা খোঁচা দাড়িগুলোই যেন আরো বেশি আকর্ষণীয় মনে হলো। দাড়ি থেকে চোখ ফিরতে চোখ পড়ল সিল্কি ডার্ক কফি ব্রাউন চুলগুলোর সাথে। সিক্তর চুলগুলো একবার স্ট্রেট না, বরং হালকা কোকড়ানো, যা দেখতে আরো বেশি আকর্ষণীয়। চুলগুলো দেখে মনে হচ্ছে বেশ কিছুক্ষণ হয়নি গোসলের। চুলগুলো হালকা হয়তো ভেজাও রয়েছে, তবুও তাতে জেল দিয়ে সেট করে নিয়ে এসেছে। এরই মাঝে সিক্ত তার চোখ থেকে সানগ্লাসটা খুলে টি শার্টে ঝুলালো। হালকা ব্রাউন কালারের চোখের প্রশংসা আর নাই করলাম। সাধারণত মায়া সিক্তর বেশভূষা কিংবা রূপ সৌন্দর্য নিয়ে কখনো অন্য সব মেয়েদের নজরে দেখে না, কিন্তু আজ তার কি হচ্ছে কে জানে। নাকি আজ সত্যি সিক্তকে অন্যান্য দিনের চেয়ে আলাদা লাগছে, নাকি এতদিন সিক্তকে দেখেনি বলে এমনটা মনে হচ্ছে। আর যদিও আলাদা কিছু হয়ে থাকে, তাহলে তার এসবের আজব চিন্তা ভাবনা কেন মাথায় আসবে? কেন সিক্তকে দেখে স্তব্ধ নয়নে তাকিয়ে থাকবে? তার সামনে তো সে সিক্তকেই দেখতে পাচ্ছে, কোনো রূপকথার জগতে সে ফ্যান্টাসি রাজপুত্রকে তো দেখছে না। রাজপুত্র থেকেও কম কি সে? ও মায়া, এসব কি বলছিস? মাথাটা নষ্ট হয়ে গেছে নাকি? নিজের চিন্তার কথা ভেবে যখন মায়া নিজে বিরক্ত হচ্ছে, তখনই হঠাৎ সিক্তর বাম হাতে থাকা ঘড়ির গ্লাসে সূর্যের আলোর প্রতিফলন হয়ে সেই রোশনি মায়ের চোখে লাগলো, যাতে মায়া এতক্ষণ পর চোখের পাপড়ি ফেলে চোখ ঝাপটালো। কিন্তু এরই মাঝে মায়ের মনে হলো নিকের হোয়াইট স্নিকার্স পরা মানবটি তার সামনে এসে দাঁড়িয়েছে। খুব কড়া একটা মিষ্টি পারফিউম মায়ের নাসিকায় প্রবেশ করছে। মায়া ভালোভাবে চোখ ঝাপটে দেখলো, যা ভেবেছিল তাই। সিক্ত তার থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে মায়া একবার ঢোক গেল, যা দেখে সিক্ত বাঁকা হাসলো। কিন্তু সিক্তর হাসির বেগ বৃদ্ধি পেয়ে ডান দিকে তাকিয়ে ঠোঁটের সাথে হাতের কোনোই লাগিয়ে তখন হাসলো, যখন সে মায়াকে জিজ্ঞেস করলো, মিস মায়া, কি খবর? আপনার এই অবস্থা কেন? সিক্ত ভেবেছিল মায়া হয়তো অন্য সব দিনগুলোর মতো আজকেও কথা না ঘুরিয়ে সোজা সাপটা কঠোর কণ্ঠে স্বাভাবিকভাবে উত্তর দেবে। তবুও সে মায়াকে আপনি সম্বোধন করে বলছে শুধু মজা করার জন্য। কিন্তু মায়া সিক্তর প্রশ্নের উত্তর না দিয়ে ড্যাব ড্যাব করে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মৃদু কাঁপা কাঁপা হাতে পাশে থাকা পানির বোতল থেকে যখন মায়া কয়েক ঢোক পানি খেলো, তা দেখে আর সিক্ত নিজেকে থামাতে পারল না। তার মনে হচ্ছে সে কোন মায়াকে দেখছে। সিক্তর এই মুহূর্তে পেট ফেটে হাসি আসার অবস্থা হয়েছে। মায়া যে তাকে প্রথম থেকে ওভাবে দেখছিল সেটা সিক্ত প্রথম থেকে দেখছিল। প্রথমে বিষয়টা তার কাছে অদ্ভুত লাগে, সাথে অনেকটা অবিশ্বাস্য হয়, কিন্তু এখন যা দেখলো তা দেখে সে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে বলল, মায়া, আর ইউ ওকে? কোনো প্রবলেম হলে বলতে পারো। কথাটা বলে সিক্ত আবার মুখ ঢেকে হাসতে লাগলো। আর সিক্তর কথা শুনে মায়া সিক্তর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো।
এরপর চোখের মণিগুলো কঠোর করে বলল। ইয়েস, ওকে। সিক্ত আবারও মৃদু বাঁকা হাসলো আর মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ম্যাম তাহলে তার নিজের ফর্মে ফিরে এসেছে। মায়া কথা বলে দাঁড়াতে চাইলে হঠাৎ আবার পিছন দিকে পড়ে যেতে লাগলেই নিজেকে সামলে নেয়, কারণ তার সামনে পুরো প্রশস্ত এক বুক। অল্পের জন্য তার সাথে ধাক্কা লাগেনি। সিক্তর হাইট যদি 5 ফুট 9 এর বেশি হয় তাহলে মায়ার 5 ফুট 7 ইঞ্চি, খুব একটা তফাৎ না বললেই চলে। মায়া আবারও না চাইতেই ঢোক গেল। তা দেখে সিক্তর প্রচন্ড হাসি পেল, তা না করে বরং নিজেকে কন্ট্রোল করে বলল, উঠছো কেন? বসেই কথা বলি, সমস্যা নেই। সিক্ত কোন অ্যাঙ্গেলে কথাটা বলল তা বোঝার চিন্তাতেই নেই মায়া, শুধু ধপ করে বসে পড়ল বেঞ্চে। মায়ার পাশেই বসে পড়ল সিক্ত। এরপর আবারও মায়াকে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি ঠিক আছো? হুম। শতাব্দের সবাইকে তো দেখলাম একসাথে বসে আড্ডা দিচ্ছে, তা তুমি এখানে একা কেন? কাজ ছিল। ও। এরপরে সিক্ত পিছন ফিরে সাদাবদের একবার দেখে বিরক্তি সুরে বিড়বিড় করে বলল, গাধাগুলো গাধার খাটুনি খাটছে, জাস্ট টাইম ওয়েস্ট। তখন সাদাবের কাছ থেকে কৌশলে পাশ কাটিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল তাদের কথা শোনা, যার আসল বিষয়টি শুনে ফেলেছিল সে। আর এখন তাদের প্ল্যান সাপেক্ষে কথাটা বলল সিক্ত। কিন্তু মায়া সিক্তর বিড়বিড় করে বলা কথার স্পষ্ট কিছু শুনতে না পেয়ে বলল, কিছু বললেন? তুমি কিছু শুনেছো নাকি? না। তাহলে আমি কিছুই বলিনি। আচ্ছা, আমাকে তখন ওভাবে তাকিয়ে দেখছিলে কেন? কিভাবে? তুমি দেখছিলে তো তুমিই জানো। বেঞ্চের দুপাশে দুহাত মিলিয়ে হেলান দিয়ে কথাটা বলল সিক্ত। সিক্ত জানে মায়া কোনো ভরিতা না করে সোজা সাপটা কোনো জবাবই দিবে। আমাকে অন্য সবার মতো ভাবতে মানা করেছিলাম। যদি আমাকে নিয়ে এই ধারণা আপনার মাঝে এখনো থেকে থাকে তাহলে সেটা আপনার ভুল। মায়ের দৃষ্টি সোজা সামনের দিকে দূরে একটি বড় গাছের উপর। মূলত সিক্তর দিকে না তাকাতে এই পন্থা। সিক্ত সবগুলো কথার উত্তর মায়ের সোজা সাপটা স্বাভাবিকভাবে দিয়েছে। এটা দেখে সিক্ত মুচকি হেসে বলল, ও তাই নাকি? তাহলে আমাকে দেখে ওভাবে ঢোক গিলছিলে কেন? পানিও খেলে দেখি, অস্বীকার করবে না কিন্তু। সিক্তর প্রশ্ন শুনতে মায়ার সামনের দিকে চোখ সরিয়ে সরাসরি সিক্তর দিকে তাকালো। মায়াকে এরকম একটা প্রশ্ন করার উদ্দেশ্য ছিল যে মায়া এবার কিভাবে রিয়েক্ট করে। মায়া যে মচকাবে না এটা সিক্ত ভালো করেই জানে, কিন্তু সিক্তর এবার প্রশ্নের জবাবে মায়া আসলে কি উত্তর দিবে সেটারই অপেক্ষা করছে সিক্ত। সিক্ত যা ভেবেছিল তাই হলো। মায়া স্বাভাবিকভাবে সোজা সাপটা উত্তর দিল, কিন্তু মায়ার মুখ থেকে এমন উত্তর শুনতে মোটেও প্রস্তুত ছিল না সিক্ত। এর বদলে হয়তো সিক্ত অন্য কিছু বলতে পারত যা তার মাথায় ঘুরছিল, আর যেটা শুনলে হয়তো যে কেউ লজ্জায় পড়ে যেত। কিন্তু মায়াকে আর কিছু বলার পরিস্থিতি তৈরি হলো না তার মাঝে। মায়ের মুখ থেকে অমন কথা শুনে এখন তার নিজেরই কেমন যেন লজ্জা লাগছে। মায়ের জায়গায় অন্য কেউ হলে তা হতো না, এটা অবশ্য ঠিক। মায়ের মুখ থেকে যে এমন কথা শুনতে পাবে কখনো, এটাই যে সত্যি অপ্রত্যাশিত।